আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাচ্ছি শান্তি আলোচনার মধ্যে পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৫। এরপর জানাবো গাজা উপত্যকায় শিগগিরই বহুজাতিক বাহিনী মোতায়েন হচ্ছে ট্রাম্প। এইদিকে সিরিয়ার প্রেসিডেন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এরপর ইসরায়েলকে একদিনেই ধ্বংস করতে পারে ইরান। সবশেষে জানাবো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে কাজাখস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শান্তি আলোচনার মধ্যে পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৫। তুরস্কে শান্তি আলোচনা চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার ৬ নভেম্বর পাক আফগান সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী আফগানিস্তানের কান্ধার প্রদেশের জেলা স্পিন বোলদাকের জেলা হাসপাতালের এক চিকিৎসক এই প্রসঙ্গে এএফপিকে বলেছেন, বৃহস্পতিবারের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ নারী এবং ১ জন পুরুষ রয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৬ জন। নিহত এবং আহতরা সবাই আফগানিস্তানের নাগরিক। সীমান্তের ওপারে পাকিস্তানি কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা এখনো জানা যায়নি। গাজা উপত্যকায় শিগগিরই বহুজাতিক বাহিনী মোতায়েন হচ্ছে ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিগগিরই একটি বহুজাতিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, এটা খুব শিগগিরই হতে চলেছে এবং তার মতে গাজার পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপকে গাজার জন্য তার যুদ্ধ পরবর্তী শাসন পরিকল্পনার অংশ মনে করা হচ্ছে। এই বহুজাতিক বাহিনীতে সম্ভবত মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা থাকবেন। ট্রাম্প বলেন, সমস্যা নিয়ে আপনারা খুব বেশি কিছু শুনছেন না। আমি আপনাদের বলতে চাই, যদি হামাসের সঙ্গে কোনো সমস্যা হয় তার জন্য দেশগুলো স্বেচ্ছায় এগিয়ে এসেছে। এই বহুজাতিক বাহিনীর প্রধান কাজ হবে গাজা উপত্যকায় যাচাই করা, ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া এবং সহায়তা করা, যার পেছনে মিশর ও জর্ডানের সমর্থন থাকবে। ট্রাম্প সতর্ক করেন, গাজায় শান্তি সুদৃঢ় রয়েছে এবং হামাস যদি তার ভূমিকা পালন না করে তবে তারা তাদের কাজের ফল ভোগ করবে। সূত্র আল জাজিরা। সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে। সিরিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের জন্য নিরাপত্তা পরিষদে চাপ দিয়ে আসছিল। আহমেদ আল শারার সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল শারা দেশটির প্রেসিডেন্ট হন। একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত এই এইচটিএস সিরিয়ায় আল কায়দা সহযোগী শাখা ছিল। ২০১৬ সালে তারা আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন ফেলে ২০১৪ সালের মে মাস থেকে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়। বিবিসি বলছে, আগামী সোমবার আহমেদ আল শারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট দেশটিতে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। এর আগে রিয়াদ সফরের সময় ট্রাম্প ও শারার মধ্যে প্রথম বৈঠক হয় চলতি বছরের মে মাসে। সেই বৈঠকের পর ট্রাম্প শারাকে দৃঢ়চেতা নেতা এবং শক্ত অবস্থানের অধিকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন।
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের সপ্তাহখানেকের মাথায় অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার ৭ নভেম্বর উত্তর কোরিয়া ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপান সাগরে গিয়ে পড়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোরিয়া সফরকালেও কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। ২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরাস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হবার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। তার আরেক ধাপ হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুমোদন দেয়। ডিজেল চালিত সাবমেরিনগুলোকে ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে। বিশ্লেষকদের মতে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে। গণমাধ্যম ও বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য এই ৭টি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দিকে অগ্রসর হয়েছে। ইসরায়েলকে একদিনেই ধ্বংস করতে পারে ইরান। ১২ দিনের যুদ্ধে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্নের মুখোমুখি করেছিল। ১২ দিনের ওই যুদ্ধে শক্তি প্রদর্শন করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবারও পশ্চিমা বিশেষজ্ঞদের প্রশংসা জাগিয়ে তোলে এবং ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্নের দিকে দৃষ্টি আকর্ষণ করে। সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, যা দিয়ে ইরান একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এমনটাই মনে করেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ডাগলাস ম্যাকগ্রেগর। তিনি জোর দিয়ে বলেন, ইরান একেবারেই যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে। ম্যাকগ্রেগর একমাত্র ব্যক্তি নন যিনি ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার প্রশংসা করেছেন। ১২ দিনের ওই যুদ্ধের সময় যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছিল এবং অধিকৃত অঞ্চলের গভীরে সেগুলো আঘাত হানছিল, তখন অন্যান্য বিশেষজ্ঞরাও ইরানের প্রশংসা করেন। এই ব্যক্তিদের মধ্যে একজন কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ। তিনি বলেছেন, ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন ১২ দিনের সেই যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিল, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইব্রাহিম কালাশ ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কথা উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। পশ্চিমা বিশ্লেষকরা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সম্পর্কে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরান পূর্ণমাত্রার আক্রমণে ডিমোনা পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্যবস্তু করতে পারে। ইরান এর আগে পশ্চিম এশিয়ায় ২টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তার শক্তি প্রদর্শন করেছিল। শহীদ জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে মার্কিন অভিযানের জবাবে দেশটি তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করে। তারপর ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তারা কাতারের আল উদৈদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এসবই ইরানের শক্তি ও সক্ষমতা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে কাজাখস্তান। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ৬ নভেম্বর জানিয়েছেন, মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য গঠিত আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, শীঘ্রই আমরা একটি স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষণা দেব। এই শক্তিশালী জোটে আরও অনেক দেশ যোগ দিতে চাচ্ছে। কাজাখস্তান সরকার একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে বিষয়টি আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আব্রাহাম চুক্তিতে আমাদের যোগদান কাজাখস্তানের বৈদেশিক নীতির স্বাভাবিক ও যৌক্তিক ধারাবাহিকতা, যা সংলাপ, মানসপরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভিত্তি করে। কাজাখস্তান ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখছে, তাই এই উদ্যোগটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ হবে বলে ধারণা করা হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেন, এটা আরও উন্নত ধরনের সম্পর্ক যা চুক্তিতে থাকা সব দেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করে। এর মাধ্যমে তারা নানা অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প কাজাক প্রেসিডেন্ট তোকায়েভ সহ মধ্য এশিয়ার আরও ৪ দেশের নেতা কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে বৈঠক করেন। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রভাবাধীন ও বর্তমানে চীনের প্রভাব বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। ট্রাম্প বলেন, এখানে উপস্থিত কিছু দেশও আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। আগামী কিছু সময়ের মধ্যে এসব ঘোষণা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ফ্লোরিডা একটি ব্যবসায়ী ফোরামে বলেন, তিনি ওয়াশিংটনে ফিরছেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কোনো দেশের নাম উল্লেখ না করলেও অ্যাক্সিওস প্রথম জানায় যে দেশটি হল কাজাখস্তান। একটি অবগত সূত্র জানায় যে যুক্তরাষ্ট্র আশা করছে কাজাখস্তানের যোগদান আব্রাহাম চুক্তিকে নতুন গতি দেবে, যা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্থবির হয়ে আছে। ট্রাম্প বলেছেন, তার প্রথম মেয়াদে মধ্যস্থ করা এই চুক্তিকে আরও
সম্প্রসারিত করতে চান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 18 নভেম্বর হোয়াইট হাউস সফর করবে বলে জানা গেছে। আজারবাইজান ও উজবেকিস্তানের মতো আরও কয়েকটি দেশ যাদের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদেরকেও আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাব্য দেশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র রয়টার্স।